তো হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু নিউ ক্লাস। আবার স্বাগত জানাই সবাইকে। তো আমরা কি করছিলাম? আমরা ভৌতবিজ্ঞান সলভ করছিলাম, তাই না? ভৌতবিজ্ঞানে আমরা অলরেডি দুটো সেট করে ফেলেছি, প্রশ্নবিচিত্রা 2022 সালের। আজকে আমাদের বিষয় হচ্ছে সেট 3 এবং আমরা অনলি গ্রুপ এ এবং বি নিয়ে আলোচনা করছি, তাই তো? তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্ন কি আছে? প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক? দেখো, প্রথম অপশানটা কি আছে? লিপ ইয়ার। দ্বিতীয় আছে সৌর দিবস, আলোকবর্ষ, ওহম। দেখি উত্তর বোঝা যাচ্ছে যে আলোকবর্ষ হবে উত্তরটি, তাই না? যে আলোকবর্ষ উত্তর হবে। কেন? দেখো, দৈর্ঘ্য মাপার একক কোনটা? লিপ ইয়ার তো নয়, বোঝা যাচ্ছে লিপ ইয়ার নয়। লিপ ইয়ার দিয়ে কি একটা মানে একটা বছরের ব্যাপার, হ্যাঁ না? দিন বেশি কম ইত্যাদি ব্যাপার। সৌর দিবস নয়। আর ওহমটা কি? ওহম দিয়ে অ্যাকচুয়ালি কারেন্ট ইলেকট্রিসিটি পড়ার সময় আমরা পড়বো এটা। তড়িৎ প্রবাহ যখন পড়বো আমরা, তড়িৎ প্রবাহ, যে তড়িৎ যাচ্ছে, সেক্ষেত্রে এই যে মনে করো আমাদের কারেন্টের তার মধ্যে যে তড়িৎ যায়, তুমি এই যে ফ্যান লাগাও, তুমি এই যে লাইট লাগাও, এই যে বিষয়গুলো, এগুলো এক একটা কোনো না কোনো বাধা। এই বাধাগুলোকে আমি বলছি আমরা রোধ। কি বলছি? এক মিনিট, রোধ। তো এই রোধকে যে একক দ্বারা প্রকাশ করে তার নাম ওহম। এখন আমাদের এটা পড়ার বিষয় একদমই না, আমরা এটা পড়বো ক্লাস 10-এ। আমরা এখন 9 ক্লাস সলভ করছি, তাই এটা খুব সহজ একটা প্রশ্ন, বারবার আমরা করেছি এটা। তোমাদেরকে আবার আমি রিকোয়েস্ট করছি যে তোমরা প্লেলিস্টে উপর যে লিঙ্কটা পাচ্ছ, তোমরা এই লিঙ্কে ক্লিক করে প্লেলিস্টে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। সেট 1, 2 এবং তার আগে মধ্যশিক্ষা পর্ষদের ওইটাও করানো হয়ে গেছে। তো একটু মন দিয়ে যেন এটা করে ফেলো, ঠিক আছে? পরের প্রশ্ন চলে আসি। দেখো কি বলেছে, দেখো কোথায় গেল। হ্যাঁ, তাপ শক্তির মাত্রীয় সংকেত লেখো। সেট 2-তে বা 1-এ ছিল এটা, যে তাপ শক্তি, আসলে তো সেটা শক্তি। তো শক্তি মানে কি আমি বলেছিলাম, শক্তিকে তুমি ডিনোট করবে কার্য দিয়ে। শক্তিকে ডিনোট করবে কার্য দিয়ে, বুঝিয়েছিলাম আগের দিন, ডিটেলসে বোঝানো আছে। তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নাও ভালো করে, ভিডিওগুলো আগে দেখলেই বুঝতে পারবে। তো দেখো, শক্তি মানেই তো কার্য, তাই না? কার্যর মানে কি? বল ইন্টু সরণ। চলো আমরা অন্যটা পেজে ব্যাপারটা বোঝালে ভালো হবে, তাই না? দেখো কার্য মানে আমরা কি জানি? বল ইন্টু সরণ, তাই না? তো বলের মাত্রা কি এটা আমি মুখস্থ রাখতে বলেছিলাম বারবার, ml T⁻², আর সরণ মানে একটা লেন্থ, তাই নয় কি? হ্যাঁ, তার মানে ml² T⁻²। তাহলে এইটা হলো কার্যের মাত্রা। আর কার্য মানে আমরা জানি শক্তি, কারণ কোনো একটা কাজ করতে গেলে যেটুক এনার্জি দিতে হয় তার ফলেই তো কাজটা হয়। এই জন্য আমরা মাত্রাগত দিক থেকে কার্য আর শক্তিকে সেম বলি। কোশ্চেনটা রিপিট হলো, তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ml² T⁻²। ওকে, কোশ্চেনে যাই। তাহলে তাপ শক্তি হোক আলটিমেটলি শক্তিই তো, তাহলে শক্তির মাত্রা সংকেত কী হবে? ml² T⁻²। কোথায় গেল ml² T⁻²? সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। প্রদত্ত কোনটি স্কেলার রাশি? কি প্রশ্ন করেছে? প্রদত্ত কোনটি স্কেলার রাশি? চলো একটু ডিটেলসে জানা যাক। দেখো, তো আমরা একটা চার্ট বানিয়ে দিচ্ছি আজকে, যেটুকু আমার মাথায় আছে আমি একটা চার্ট বানিয়ে দিই, ভালো করে একটু দেখো। এটা মুছে দিই আমি সেটটা পুরো, 1 মিনিট। বারবার এই স্কেলার ভেক্টরের ঝামেলা আজকে মিটে যাক, তাই না? দেখো, আমার যেটুকু মনে আছে আমি সেই অনুযায়ী তোমাদের দিচ্ছি যে কতগুলো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির নাম। দেখো, আমি এখানে লিখছি স্কেলার, আর এখানে লিখছি ভেক্টর। প্রথম কথাকে জানতে হবে যে স্কেলার কি, ভেক্টর কি। আমি বেসিক, কারণ এটা একদমই কনসেপ্ট ক্লাসের ভিডিও নয়, এটা আমরা জাস্ট কিছু না কিছুটা একটু বলে বেরিয়ে যাচ্ছি, যাতে তোমাদের একটু হলেও কেউ যদি কারো কোনো উপকার হয়, হালকা পাতলা। কারণ এখন কোশ্চেন সলভ করছো মানে আমি ধরে নেবো তোমরা এগুলো জানো, তাই না? স্কেলার মানে কি? সেই সমস্ত রাশি যাদের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, মানে দিক নেই। ভেক্টর মানে যার মানও থাকবে এবং একটা পারফেক্ট দিকও থাকবে, তাকে আমরা বলি ভেক্টর রাশি। বোঝা গেল? স্কেলার মানে যার মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না, আর ভেক্টর মানে যার মান এবং অভিমুখ দুই থাকবে। এক্স্যাক্টলি সংজ্ঞা এটা না, ঠিক আছে? এক্স্যাক্টলি সংজ্ঞা কিন্তু এটা না। এক্স্যাক্টলি সংজ্ঞা হচ্ছে স্কেলার রাশিরও কিছু মানে ভেক্টর রাশির কিছু বীজগাণিতিক কী থাকবে? নিয়ম থাকবে। যারা সেই ভেক্টরের বীজগাণিতিক মেনে চলবে তাদের অ্যাকচুয়ালি ভেক্টর রাশি, একইভাবে স্কেলার রাশি বলবো। অনলি মান আর ডাইরেকশন দিয়ে কিন্তু হয় না, বুঝতে পারলে? সেটা আমাদের ক্লাস 11-এর বিষয়, এখনকার বিষয় না। তো
তো ঠিক আছে, দেখো স্কেলার বলতে কোনগুলো বোঝায়। 1 নম্বর পয়েন্ট আমি দিচ্ছি উষ্ণতা, তোমরা অবশ্যই লিখে নিও এগুলো, আমার যেটুকু মাথায় আসছে উষ্ণতা, টেম্পারেচার। উষ্ণতা কিন্তু একটা স্কেলার রাশি। 2 নম্বর বলতে পারি আমরা ভর। 3 নম্বর বলতে পারি আমরা, দেখো ভরে কোনো দিক নেই, এই দিকে ভর এরকম না, সেটা ভার বা ওজন, সেটা ভার বা ওজন, তার একটা নির্দিষ্ট নিচের দিক কাজ করে সবসময়, সেটা একটা ভেক্টর রাশি, তার মানও আছে, একটা অভিমুখ আছে নির্দিষ্ট, বাট উষ্ণতার কিছু নেই কিন্তু। ঠিক আছে, 3 নম্বরে কি বলা যেতে পারে শক্তি, এনার্জি। শক্তি কিন্তু একটা স্কেলার রাশি, মনে থাকবে জানো, শক্তি কিন্তু একটা স্কেলার রাশি। 4 নম্বর পয়েন্ট আমি বলতে পারি দূরত্ব, একটা ডিস্টেন্স বোঝায় না, এখান থেকে মনে করো এই পয়েন্টে এই যে ডিস্টেন্স, এটাও একটা ডিস্টেন্স, হ্যাঁ না, এভাবে করে ঘুরে ঘুরে এখানে গেলাম, পুরোটা যদি আমি মেপে দেখি ডিস্টেন্স বেরোবে। কিন্তু সরণ, এর একটা পারফেক্ট দিক আছে। সরণ কথার মানে হচ্ছে প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মাঝখানের যে একদম সরলরৈখিক দূরত্বকেই সরণ বলে, এরম দূরত্বকে সরণ বলবো না, সরলরৈখিক দূরত্বকেই বলবো আমরা সরণ, তার একটা পারফেক্ট দিক আছে, আর দিক থাকলেই তাকে আমরা বলি ভেক্টর রাশি। তাহলে দূরত্ব যেখানে স্কেলার রাশি, ভেক্টর কিন্তু সেখানে স্কেলার রাশি নয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, আর কি যেমন তোমার দ্রুতি, যাকে আমরা ইংলিশে বলি স্পিড, বুঝলে গাড়িটা স্পিডে চলছে। উল্টো দিকে বেগ, বেগ কিন্তু ভেক্টর রাশি, ইংরেজিতে বলে ভেলোসিটি, মনে রাখবে। তাহলে দ্রুতি কিন্তু যেখানে একটা স্কেলার রাশি, বেগ কিন্তু সেখানে একটা ভেক্টর রাশি, কারণ বেগের একটা পারফেক্ট দিক আছে। ওকে, তাহলে দ্রুতি, বেগ আর দ্রুতি হয়ে গেল, তাই না? এগুলো একটু চার্ট বানিয়ে নিও প্রত্যেকে, আমি আশা করছি প্রত্যেকগুলো লিখে নিচ্ছ যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। ওকে, দ্রুতি। আচ্ছা, আর আমি কি বলতে পারি সময়। হ্যাঁ, সময় তোমার মনে হতে পারে যে সময় তো সব সময়, এভাবে ভাবতে পারো যে সময় তো একদিকেই চলছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সামনের দিকে অগ্রসীল, না, সেভাবে ভাববো না আমরা, কারণ সময় কোনো কিছু মেনে চলে না। মানে কোনো কিছু মেনে চলে না বলতে কোনগুলো মেনে চলে না, স্কেলারের মানে ভেক্টর কেন নয়, ওর তো একটা পারফেক্ট দিক আছে, বলতে পারি যে সবসময় অতীত থেকে ভবিষ্যৎ দিকে যায়, কিন্তু ভেক্টর রাশি আমি এক্ষুনি বললাম যে ভেক্টর রাশি মানে সেটা নয় যে শুধু যার মান থাকলে আর অভিমুখ থাকলে হয়ে যাবে। কিছু ভেক্টরের কিছু বীজগাণিতিক নিয়মাবলী আছে, যেমন 2 আর 2 যোগ করলে 4 হয়, ভেক্টর বীজগাণিতিক নিয়মে 2 আর 2 যোগ করলে 4 নাও হতে পারে। ক্লাস 11-এর জিনিস, আমরা 9-এ এতটা ভেক্টর ডিটেলস নেই, এই জন্য আমরা অতটা বুঝতে পারছি না, বুঝতে পারলে। যাই হোক, এইটুকু তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে সময় কেন একটি স্কেলার রাশি ভেক্টর নয়, যদিও সময় সবসময় অতীত থেকে ভবিষ্যতের দিকে যাচ্ছে, তুমি তখন বলবে সময় ভেক্টর রাশির বিভিন্ন বীজগাণিতিক নিয়মাবলীগুলো মেনে চলে না, বুঝতে পারলে। ওকে, এই জন্য সময় ভেক্টর না হয় স্কেলার হয়ে গেছে। আর কি হতে পারে, আর তোমার আয়তন, হ্যাঁ আয়তন কিন্তু একটা স্কেলার রাশি। আর কি হতে পারে, চাপ, চাপ কিন্তু একটা স্কেলার রাশি, যদিও ঘাত বা থ্রাস্ট, ঘাত এটা কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ ঘাত মানে অ্যাকচুয়ালি একটা বলকেই বোঝায়, আর বলও কিন্তু একটা ভেক্টর রাশি, কারণ তুমি কাউকে না কাউকে একটা নির্দিষ্ট দিকেই বল দেবে, এদিকে বল দিচ্ছ, ওদিকে বল দিচ্ছ, এদিকে বল দিচ্ছ, তো একটা নির্দিষ্ট দিক কিন্তু দরকার, তাই জন্য বল কিন্তু একটা ভেক্টর রাশি। চাপ আর ঘাতের মধ্যে ডিফারেন্স পরীক্ষায় আসে মাঝে মধ্যে, এই ঘাতকে ইংরেজিতে বলে থ্রাস্ট, থ্রাস্ট। ঘাত অ্যাকচুয়ালি কি আর চাপ অ্যাকচুয়ালি কি একটু বোঝো, চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল না। দেখো আমরা স্কেলার ভেক্টর পড়তে পড়তে অনেক কিছু পড়ছি, একটু তো রিভিশন হচ্ছেই, যারা মোটামুটি পড়ে রেখেছে তাদের অনেক কিছু রিভিশন হবে। চাপ মানে বল বাই ক্ষেত্রফল, কম ক্ষেত্রফল হলে চাপ বেশি হবে না, আর ক্ষেত্রফল যদি কম হয়, নিচেরটা যদি কম হয়ে যায়, তাহলে এটা বেশি হয়ে গেল না, বুঝতে পারলে কী হলো। আমি ডিটেলসে বলছি না, ছাড়ো এগুলো বলবো না। যাই হোক, এটা মনে রাখবে যে চাপ হলো একটা স্কেলার রাশি, কিন্তু ঘাত মানে আসলে বলকেই বোঝায়, একটা থ্রাস্টকে বোঝায়। যেমন ইঞ্জিন যেগুলো চলে, গাড়ি চলতে গেলে ইঞ্জিন একটা থ্রাস্ট দেয়, যার ফলে গাড়িটা মুভ করে, একটা বল দেয়। তো ঠিক আছে, তো বল যেহেতু একটা ভেক্টর রাশি, সেজন্য থ্রাস্টও একটা ভেক্টর রাশি। ওকে, আর কি একটা খুব ইম্পর্টেন্ট বলা হয়নি আমাদের, সেটা হচ্ছে তোমার কার্য। কার্য মানে যদিও আমরা জানি বল ইন্টু সরণ, কার্য মানে যদিও আমরা জানি বল ইন্টু সরণ, যেখানে বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি। দেখো, বলও ভেক্টর রাশি, আবার সরণও ভেক্টর রাশি, তাহলে দুটো ভেক্টর রাশির গুণফল, সেটা নিজে একটা স্কেলার রাশি।
এর ব্যাখ্যা তুমি মান আর দিক দিয়ে বোঝাতেই পারবে না যে কেন কার্য একটা স্কেলার রাশি। আবার সেই ক্লাস 11-এর জিনিস, কারণ ভেক্টর বা স্কেলার সম্পর্কে ডিটেলসে তোমাদের আলোচনা করা নেই। তো এটা তোমরা ধরেই নাও, বা কোনো এক সময় যদি সময় পাওয়া ভিডিও হয়, সেই ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দেবো যে কেন কার্য দুটো ভেক্টরের গুণফলের সমন্বয়ে তৈরি হওয়া সত্ত্বেও এই নিজে একটা স্কেলার রাশি। ওকে, তো চলো জাস্ট আপাতত ক্লাস 9-এর জন্য মাথায় রাখো যে কার্য একটি স্কেলার রাশি। ঠিক আছে, ওকে। আর কি আমার স্কেলারের ঘনত্ব বলতে পারো, ঘনত্ব বলতে পারো, মনে থাকবে ঘনত্ব কিন্তু একটা স্কেলার রাশি। ভেক্টরে আমরা কাকে কাকে অ্যাড করব? ওজনকে অ্যাড করেছি, একটা নির্দিষ্ট দিক থাকবে, সরণের নির্দিষ্ট দিক থাকবে, বেগের থাকবে, ঘাত বা বলের থাকবে, আর থাকবে ভরবেগ। ভরবেগ, বেগ কথাটা আছে না ওর মধ্যে, বেগ ভেক্টর রাশি, ভরবেগও কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, ভরবেগ কিন্তু কী রাশি? ভেক্টর রাশি, ওজন হয়ে গেছে, তাই না? আচ্ছা, ত্বরণ বা মন্দন, এটাও মাথায় রাখবে, ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন যাই বলো না কেন সেটাও কিন্তু একটা ভেক্টর রাশি। ওকে, মোটামুটি যেটুকু মাথায় আসলো আমার সেটুকু বলে দিয়েছি। বল, বল তো বলে দিয়েছি। টর্ক, হ্যাঁ বল টর্ক, টর্ক কি পরে বলছি, তো পরের জিনিসগুলো বল টর্ক এই সমস্ত জিনিস এগুলো কিন্তু ভেক্টর রাশি। তাহলে কে কে স্কেলার আর কে কে ভেক্টর এই সম্পর্কে আশা করি ডিটেলসে আলোচনা আমরা করলাম। মোটামুটি একটা চার্ট বানিয়ে নাও। ক্ষেত্রফল, অনেকেই ভাবে ক্ষেত্রফল আবার কীভাবে ভেক্টর রাশি হয়। দেখো, এইটা যদি কোনো একটা এরিয়া হয়, এই যে ভিতরে যেটুকু জায়গা জুড়ে আছে তাকেই তো আমরা বলি ক্ষেত্রফল। ক্ষেত্রফল সর্বদা অবিলম্ব ওরা কাজ করছে, মানে ক্ষেত্রফলে একটা অভিমুখ থাকবে একদম। তোমার হাতটা টেবিলের উপর দিয়ে বুড়ো আঙুলটা উপর দিক দাও, ওই টেবিলের ক্ষেত্রফলটাই তোমার বুড়ো আঙুল যে উপর দিক দিয়েছো সেই দিকটা ক্ষেত্রফল সবসময় নির্দেশ করে। অর্থাৎ ক্ষেত্রফলে একটা নির্দিষ্ট দিক আছে, এই জন্য ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা খাতা একটা পেজে লিখে নেবে যে স্কেলার রাশি উষ্ণতা, ভর, শক্তি, দূরত্ব, দ্রুতি, সময়, আয়তন, চাপ, কার্য, ঘনত্ব। আর ভেক্টর হচ্ছে বল, টর্ক, ভরবেগ, ত্বরণ, ওজন, সরণ, বেগ, ঘাত, ক্ষেত্রফল ইত্যাদি। ওকে, তাহলে এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয় যে কে স্কেলার রাশি আর কি ভেক্টর রাশি। তাহলে প্রত্যেক কোনটি স্কেলার রাশি? কার্য। বুঝতে পারলে? চারটা তোমরা দেখেছো, তোমাদের ভালোই মুখস্থ থাকা উচিত কার্য, এবং ফিল করে করে একটু পড়ার চেষ্টা করো। ঠিক আছে, পরের প্রশ্ন। সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটি একটি কী হবে? তবে এই ধরনের যে প্রশ্নগুলো তোমাদের খুব ডিস্টার্ব করে যে লেখচিত্রটি কী হবে, বেগ সময় লেখচিত্রটি আজকের পর আশা করি হওয়া উচিত না। এবং তোমাদের এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো দেবে আমি সেই সম্পর্কে একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি আজকে, যে সমতরণে গতিশীল, সমবেগে গতিশীল, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি। ওকে, দেখো, তো আমরা ব্যাপারটাকে একটু ছোট্ট করে ভাবার চেষ্টা করি যে কী অ্যাকচুয়ালি কোশ্চেনটা দিচ্ছে। দেখো, তোমাদের প্রশ্নটা এখান থেকে দু ধরনের প্রশ্ন হয়। একটাকে বলে বেগ সময় লেখচিত্র, একটা হচ্ছে তোমার বেগ, তোমার বলে দেবে যে বেগ সময় লেখচিত্র। ঠিক আছে, আর একটা বলে দেবে সরণ সময় লেখচিত্র। তাহলে বেগ সময় লেখচিত্র চাইবে, অর্থাৎ ভিটি গ্রাফ চাইবে, আরেকটা সরণ সময়, তাকে তুমি এসটিও বলতে পারো, এই লেখচিত্র চাইবে। ঠিক আছে, কোন কোন বস্তুর ক্ষেত্রে চাইবে বা কীরকম কীরকম কন্ডিশন দেবে, তো বলবে সমবেগ, কালি চেঞ্জ করি, কি বলবে তোমাকে? সমবেগ বলবে। সমবেগে গতিশীল একটা বস্তুর বেগ সময় লেখচিত্র আঁকো, বা একটা বস্তুর সরণ সময় লেখচিত্র আঁকো, সমবেগে গতিশীল। আর কি দিতে পারে? সমত্বরণে দেবে, সমমন্দনও দিতে পারতো, আর একটা অসমত্বরণ দিয়েও দিতে পারে, সমত্বরণ বা বা তোমার সমমন্দন, আর একটা অসমতরণ দেয়, যদি এটা দেওয়ার কথা না, তো যাই হোক, এই দুটো দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যে কোশ্চেনটা তাহলে কী কী হতে পারে, দেখো এর বাইরে হবে না কিন্তু কিছু। কোশ্চেনটা কী বললাম? সমবেগে গতিশীল একটা বস্তু তার বেগ সময় লেখচিত্র আঁকো, বা সমবেগে গতিশীল একটা বস্তু তার সরণ সময় লেখচিত্র আঁকো, এবং সমত্বরণ বা সমমন্দনে গতিশীল একটা বস্তুর বেগ সময় লেখচিত্র বা সরণ সময় লেখচিত্র আঁকতে বলবে তোমাদের। ঠিক আছে, তো আমরা একে আজকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাপারটা কী, দেখো কত সহজ। প্রথমে আমরা সমবেগের ক্ষেত্রে লেখচিত্র আঁকার চেষ্টা করি। ঠিক আছে, দেখো, এই দেখো, তো এই যে আমি একটা গ্রাফের পার্ট আঁকছি, এই যে কালারটা চেঞ্জ করি, দেখো কি বোঝাচ্ছে। সাদা কালি নিয়ে 1 মিনিট,
যদি বলে বেগ সময় লেখচিত্র, সব সময় এটাকে বলছি বেগ, আর নিচেরটাকে সবসময় সময় দেবে, সময় সবসময় নিচের দিকে। অর্থাৎ এই পয়েন্টটা তোমাকে কন্ডিশন করছে যে এখানে টাইমও জিরো, বেগও জিরো, ওই জন্য 0,0। এটা ভি, এটা ভি, এটা টি, তাই তো? ভালো করে বুঝবে কিন্তু ব্যাপারটা কি হচ্ছে। বেগ, কথাটা বলেছে সমবেগ। একটা বস্তু সমবেগে চলার মানে কি? তার মানে কোনো বেগের চেঞ্জ যদি আমি, মানে তার সমবেগ মানে বেগ কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তাই তো? আমি যদি একটা এরকম দাগ দিই, এটা কি গ্রাফ বোঝাবে? এটা মানে কি বোঝাচ্ছে? টাইমটা যখন এখানে, তখন তার বেগটা, বেগ তো এই ডাইরেকশনে, যে এইটা, এই সবুজ কালি দিয়েছে, এইটা, এটাই তো বেগ বোঝাচ্ছে, তাই না? যা, কোথায় গেল? এই একটা আশ্চর্য ঝামেলা এইসবে। এই 1 মিনিট বন্ধুরা, দাঁড়াও, কালারটা চেঞ্জ করে নিই। 1 মিনিট, সরি, একটু দেরি হয়ে গেল আমাদের ব্যাপারটা করতে গিয়ে। আচ্ছা, এই যে, ঠিক আছে, যাই হোক, আমি কি বোঝাচ্ছিলাম যে আরে কোথায় রে ভাই সাদাটা? 1 মিনিট, ওকে, সরি বন্ধুরা, একদম সরি। এই যে বলছি, এই যে বেগ সময় লেখচিত্রটা, এই সময় দেখো এই যে গ্রাফটা, এই গ্রাফটা কি বোঝাচ্ছে আগে তাই বলো। যদি এই পয়েন্টের কথা ভাবি, এই পয়েন্টে আমরা সময় এখানে আছি, আর এই পয়েন্টেই আমরা বেগের এখানে আছি, তাই না? আচ্ছা ঠিক আছে, যদি আমরা এই পয়েন্টের কথা ভাবি, সেক্ষেত্রে দেখো সময় তো বেড়ে গেছে, এখান থেকে সময় বেড়ে গেছে, আর বেগও তো বেড়ে গেছে, একই না? কিন্তু তার মানে বেগের চেঞ্জ হচ্ছে। আমাকে বলছে সমবেগ থাকতে হবে, তাহলে গ্রাফটা নিশ্চয়ই এটা হবে না। বুঝতে পেরেছো গ্রাফটা কোনটা হবে না? এই মুছে যাস না আবার। হ্যাঁ, 1 মিনিট, ঠিক আছে, এটা মোচ, আরে মোছে না কেন? ঠিক আছে, না বুঝে মুছুকে। তো তখন আমার গ্রাফটা কেমন হবে যদি এইটা বোঝাই? এইটা যদি করি, এ কী বোঝাচ্ছে? যে দেখো সময় যত চেঞ্জ হয়, এখান থেকে যখন এখানে গেছে, বেগের কি কোনো আপ ডাউন হয়েছে? আপ ডাউন। তাহলে সমবেগ লেখচিত্রটা কি এই গ্রাফটা দিয়ে বোঝানো যেতে পারে যে হ্যাঁ দেখো, তুমি যতই টাইম বাড়িয়েছো, এখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেখেছো বেগ একদম কোনোরকম বেগের আপ ডাউন হয়নি, বেগ এখানেই আছে। তাহলে সমবেগের গ্রাফটা কেমন হবে? এরকম হবে কি হবে না? বোঝা গেল তাহলে প্রথম প্রশ্ন উত্তর, যে সমবেগের ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র এরকম হবে। একই প্রশ্ন তোমাকে আরেকবার বলবে যে সমবেগের ক্ষেত্রে, এই যে সমবেগে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্রটা কেমন হবে? কোশ্চেন এবার কিন্তু ঘুরিয়ে দেবে যে সময়, মানে এই কোশ্চেনে আসতে পারে স্মরণ সময় লেখচিত্র কী হবে। দেখো তুমি নিজে বলো যে স্মরণ সময় লেখচিত্র কী হতে পারে? সমবেগের ক্ষেত্রে যখন হয়েছিল, বেগের কোনো চেঞ্জ হয়েছিল না, তাহলে স্মরণ আর সময় ক্ষেত্রে কী হবে? সমবেগে গতিশীল। বেগ মানে আমরা কি জানি? স্মরণ বাই সময়। এটা সবাই জানো তো যে বেগ মানে স্মরণ বাই সময়, মানে টাইম বাড়ার সঙ্গে সঙ্গে তার স্মরণ কিন্তু বাড়বে, অর্থাৎ গ্রাফটা এরকম হবে। কেন? দেখো যত সময় বাড়বে, বেগ তার সমবেগ, মানে বেগ মানে একই বেগে চলছে। একই বেগে চলার মানে কি? এখান থেকে এখানে গেছে, মনে করো প্রথমে এখান থেকে এখানে গেছে, তারপর এখান থেকে এখানে গেছে, সমান বেগে চলছে। তাহলে স্মরণ তো তার হচ্ছে একদম নির্দিষ্ট কনস্ট্যান্টলি, তাহলে স্মরণ তো তার হবেই এই মুহূর্তে এখানে, পরের মুহূর্তে এইখানে। দেখো এই স্মরণ এখানে গ্রাফের দিক তাকাও, গেল। সময় যত বাড়ছে স্মরণে চেঞ্জ হচ্ছে, অবশ্যই স্মরণে চেঞ্জ হবে, কিন্তু সেটা কোন সিস্টেমে হবে সেটা বুঝতে পারলে এটা। ঠিক আছে, আমি ধরো একটু বেশি হয়তো বলে ফেললাম ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, তাই তো? তাহলে এই কোশ্চেনটা এখান থেকে দিতে পারে যে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটা কেমন হয় এবং স্মরণ সময় লেখচিত্রটা কেমন হয়। এবার তোমার কি দিতে পারে? সমত্বরণ দিয়ে দেবে, বলবে সমত্বরণের ক্ষেত্রে কীভাবে বল। লিখে দিই সমত্বরণ, আমি গ্রাফ নেব না, নিজের হাতেই করি। এই হলো গ্রাফটা, তো এটা হচ্ছে তোমার বেগ সময়, এটা তোমার স্মরণ সময়। সমত্বরণ কথাটা মানে কি? আগে বলো ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ বাই সময় না, বেগ বৃদ্ধি বাই সময়। তোমরা আগে জিনিসটা বোঝো যে বেগ মানে কি, ত্বরণ মানে কি। এখান থেকে এখানে যাচ্ছে, পরের টাইমে এখান থেকে এখানে যাচ্ছে, মানে একই টাইমে প্রথম 5 মিনিট এটুক গেছে, পরে 5 মিনিট এটুক গেছে, তাহলে একই টাইমে একই ডিস্টেন্স কভার করছে, তাকে বলে সমবেগ। বাট সমত্বরণ মানে কি? এখান থেকে এইটুকুতে যে ডিস্টেন্স এইটুক টাইমে গেছে, পরে সেম টাইমে একটু বেশি গেছে, পরে সেম টাইমে আরেকটু বেশি গেছে, কিন্তু এই যে কতটুকু বেশি যাচ্ছে সেটা যেন কনস্ট্যান্ট হয়। এরকম না যে একটা এরম গেছে, একটা স্পিড করে বাড়ি এত দূর হয়ে গেলো, এরকম না। এটা হচ্ছে সমত্বরণ, তাই না? যেমন দুটো স্টেশনের মাঝখানে যখন ট্রেন যায়, এই যে একটা স্টেশন যখন ট্রেনটা চলতে শুরু করে, প্রথমে কি তার বেগ বেশি থাকে না? আস্তে আস্তে বাড়তে থাকে, আস্তে আস্তে বেড়ে যায়, হ্যাঁ কি না? ঠিক একইভাবে যখন থামবে, তো ওইটাকে আমরা ত্বরণ বলছি, যে আস্তে আস্তে ত্বরণ, অ্যাক্সেলারেশন হচ্ছে, বলে না মোটর সাইকেলে অ্যাক্সিলারেটার থাকে, তো এই মিডলে এসে ব্রেক চাপে আস্তে আস্তে বেগ কমতে এখানে, তখন আমরা তাকে বলি মন্দন হচ্ছে। বুঝতে পারলে তো ত্বরণ আর মন্দের মধ্যে ডিফারেন্স কত সস্তা, মানে কত সোজা।
একটু বোঝার চেষ্টা করি এগুলো, হ্যাঁ না? তো দেখো এবার কি বলেছে, সমত্বরণ, এই কথাটা মানে কি, ত্বরণের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে বেগ সময় কী হবে, লেখচিত্র কেমন হবে? সমবেগের ক্ষেত্রে কী হবে আর সমত্বরণের ক্ষেত্রে বা কী হবে? ভেবে দেখো একটু নিজেরা ভেবে দেখো যে সমত্বরণ এর ক্ষেত্রে আগে দেখি, মানে বেগ সময়টা আগে দেখি, যে সমত্বরণ যদিও, তাহলে বেগ সময় কেমন হবে? এরকম হবে না? এরকম হবে, হ্যাঁ কি না তাই বলা হবে। কারণ সমত্বরণ বেগের যে বৃদ্ধির হারটা সেটা তো প্রতি মুহূর্তে সেম থাকবে। ফিল করার চেষ্টা করো নিজেরা একটু, তাহলে বুঝতে পারবে। স্মরণ সময় কেমন হবে? দেখো এইখানে কিন্তু ঝামেলা। বেগ নয় প্রতি মুহূর্তে ফিক্স থাকছে, প্রতি মুহূর্তে ফিক্স না, মানে বেগের একটা নির্দিষ্ট রেটেই সেটা চেঞ্জ হচ্ছে, নির্দিষ্ট রেটে। কিন্তু সমত্বরণে গতিশীল স্মরণ সময় লেখচিত্রটা কেমন হবে? সেটা কিন্তু এমন হবে। কি বললে এটা এরকম কেন? কারণ দেখো এই পয়েন্ট, স্মরণ কী হবে প্রতি মুহূর্তে কত, মানে একই রেটে চলবে ঠিক আছে ত্বরণটা, বেগটা, কিন্তু সমবেগও তো সেটা। ব্যাপারটা স্মরণটা কী হবে, প্রতি মুহূর্তে অনেক চেঞ্জ হবে, হ্যাঁ না? তো এটা দেখো তোমরা একটু রিয়েলাইজটা নিজেদের মাথায় আমি ঢুকে দিতে পারবো না, তুমি একটু নিজেরা ভালো করে এটা বোঝার চেষ্টা করো। আশা করি আমি বুঝতে পারবো এই জিনিসটা। এটা বোঝানো অতটা তুমি ব্যাপারটা মানে লাইভ হাতে না বোঝালে ব্যাপারটা বোঝানো সম্ভব হচ্ছে না। একটু মানে আরও অনেকগুলো কথা বলতে হবে, আর আমি চাইছি না ভিডিওটা বেশি বড় হোক। বুঝতে পারলে গ্রাফটা কেন এরম হচ্ছে? একটু নিজেরা ভেবে দেখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে সমত্বরণে বস্তুর ক্ষেত্রে, সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র এবং স্মরণ সময় লেখচিত্র কী হয়, এটা উত্তর, এর উত্তর এটা সমবেগের ক্ষেত্রে। বুঝতে পারলে? ঠিক আছে, আমরা পরের প্রশ্ন যাই। আমরা বেশি ডিটেলস আলোচনা করে ফেলছি, চলো ঠিক আছে আমরা একটু কম আলোচনা করি, তাই না? কারণ কনসেপ্ট ভিডিওটা না। ওকে দেখো, তাহলে এটা অ্যান্সারটা কী হবে? সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র কেমন হয়েছিল? সরলরৈখিক হয়েছিল, সরলরৈখিক হয়েছিল। সমত্বরণে গতিশীল কণার বেগ সময়, কী সময়? বেগ সময়। দেখো আমি বলেছি বেগ সময়। সমত্বরণের ক্ষেত্রে বেগ সময় এটা, এই যে বেগ সময়। যদি প্রথমে কোনো বেগ থাকতো তাহলে এখান থেকে গ্রাফ হতে পারতো। অলরেডি প্রথম থেকে যদি কোনো বেগ থাকতো, এখানে ধরেছি প্রথমে কোনো বেগ ছিল না। যাই আমি ডিটেলসে যাচ্ছি না। পরে প্রশ্ন দেখো, রকেট যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা কোনটা? সহজ প্রশ্ন একদম, রৈখিক ভরবেগ। মনে আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী, রৈখিক ভরবেগ মানে কি, এই একটা বস্তু, এই একটা বস্তু, আর এখানে মনে করো আরেকটা বস্তু, এইটা দুজন বস্তু পরস্পরকে ধাক্কা মারলো, তার ফলে একজন এদিক গেল আরেকজন এদিক গেল। তো বিজ্ঞানী কি বলছে, যে এই সংঘাতটা মনে করো এই পয়েন্টে হয়েছিল, তো এর ভর ছিল m1, এর ভর ছিল m2, ভরের তো কোনো চেঞ্জ হবে না, m1 mn থাকবে, m2 m2ই থাকবে। তো প্রথমে এর বেগ ছিল u1 আর এর বেগ ছিল u2, পরবর্তীতে ধাক্কা খাওয়ার পর এই বেগের কিছুটা চেঞ্জ হয়ে গেল v1, আর এর বেগ হয়ে গেল v2। বুঝতে পারলে কি বললাম? তো ভরবেগের সংরক্ষণ সূত্র এটা বলছে যে সংঘাতের আগে আর সংঘাতের পরের যে মোট ভরবেগ, এখানে ভরবেগ কত ছিল, এর ভরবেগ কত ছিল m1 u1, এর ভরবেগ কত ছিল m2, অন্য কালে নিই m2 u2। এদের যে এটাই তো মোট ভরবেগ ওদের, বলা হয় কিনা? এর ভরবেগ ছিল, ভর আর বেগ গুণ করলেই তো ভরবেগ হয় m1 u1, আর এর ভরবেগ m2 u2। এটা কার সাথে সেম? দেখো m2 v2, সংঘাতের পরে মোট ভরবেগ কী হয়ে গেল, এই বস্তুটার ক্ষেত্রে m1 v1 আর এই বস্তুর ক্ষেত্রে m2 v2, এই দুটো যোগফল। তাহলে এইখানে মোট ভরবেগ কোথায়? এই যে জায়গাটায় মোট ভরবেগ, আর আগে যে মোট ভরবেগ, সেই দুটো সবসময় সেম। এটাই কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র, এটাই ভরবেগের সংরক্ষণ সূত্র, যার উপর নিউটনের থার্ড ল থেকে কিন্তু আমরা এটাই জানতে পারি রকেট কীভাবে চলে, তার কনসেপ্টটা, রকেটের বেগ বা গুলি ছুড়লে বন্দুক থেকে তার বেগ, এই সূত্র থেকে বের করতে পারি কিন্তু আমরা। সে বিষয়ে পরে কোনো দিন ভিডিও করলে তখন ডিটেলসে বলবো। এখন দেখো আমাদের পরের বিষয় নেক্সট কী আসছে, হাইড্রোজেনের 3টি আইসোটোপ। সহজ প্রশ্ন, H11, H12, H13। দেখো আমি তোমাদের এটা আগে বলেছি, এটা প্রোটিয়াম, এটা ডয়টেরিয়াম, এটা ট্রিটিয়াম। হাইড্রোজেনের কটা আইসোটোপ? 3টা আইসোটোপ, হ্যাঁ কি না বলো? তাহলে বলেছে হাইড্রোজেনের একটি আইসোটোপ কোনটা? লিথিয়াম, হিলিয়াম, বেরিলিয়াম, এগুলো কি হবে? হবে না। দেখি তোমাদের এমন, মানে আশা করি এই সমস্ত প্রশ্ন সহজেই তোমরা করে ফেলতে পারো। তাহলে কী হবে উত্তর? ডয়টেরিয়াম। বুঝতে পারলে কী হলো অ্যান্সার? ডয়টেরিয়াম হলো উত্তর। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় কি? ভালো প্রশ্ন, যথেষ্ট ভালো প্রশ্ন।
আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা মনে আছে, রাদারফোর্ড করেছিল, আলফা কণা ছুড়ে মেরেছিল, তার ফলে উনি বেশি একটা সেই সোনার পাত নিয়েছিল, মনে আছে হ্যাঁ কি না, যে সোনার পাত নিয়েছিল, এখানে একটা সোনার পাত ছিল, তো উনি দেখেছিল যে বেশিরভাগ আলফা কণাই, কে বলতে পারবে কমেন্টে জানাও পজ করে, যে আলফা কণা কেমন কী টাইপের ছিল, পজিটিভ না নেগেটিভ? আলফা কণা নিজে পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? পজিটিভ ছিল। তাহলে উনি পজিটিভ ছুঁড়ে মারলো, বেশিরভাগই জিনিস বেরিয়ে গেল ফাঁকা দিয়ে। তাহলে বুঝলো এই যে সোনার পাত্রা যা দিয়ে তৈরি, অর্থাৎ উনি পরমাণু আবিষ্কার করতে চাইছেন, মানে পরমাণুর ভিতরে কী আছে আবিষ্কার করতে চাইছেন। সেখানে উনি কী দেখলেন, যে সবাই বেরিয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু আছে অল্প কিছু বেঁকে যাচ্ছেন, এবং একদম খুব অল্প সংখ্যক একদম গুঁতো লেগে ব্যাক করছে 180 ডিগ্রি কোণ করে। তাহলে উনি ওখান থেকে সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই মাঝখানে কিছু একটা আছে, এবং সেটা এ যদি পজিটিভ ছুরি মারে, এই মিডিলে নিশ্চয়ই পজিটিভ কিছুই আছে, তবেই তো প্রিকশন করে বেরিয়ে চলে এসছে, সাইড দিয়ে বেরিয়ে গেছে। যদি নেগেটিভ থাকতো কিছু তাহলে একে টেনে নিত। তাহলে উনি কনফার্ম হলেন যে ভিতরে যেটা আছে এটা পজিটিভ কিছু, এবং তার নাম দিলেন উনি নিউক্লিয়াস। কী নাম দিলেন? নিউক্লিয়াস। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কার হয়েছিল কি অ্যাকচুয়ালি? নিউক্লিয়াস। বোঝা গেল? আশা করি সম্পূর্ণরূপে ব্যাপারটা বোঝা গেছে, হ্যাঁ না? তোমাদের পরের প্রশ্ন দেখো, একদম চোখের দেখে অ্যান্সার হবে যে এই সাইতে প্রোটনের ভর কত। আমার মতে আবার বলতে হচ্ছে, কি করব, একটু বলতেই হচ্ছে। যাই হোক, ঠিক আছে বলি, তোমাদের একটু লাভ, একটু ভিডিওটা বড় হচ্ছে আমি জানি, তবে যাদের দরকার তারা আশা করি দেখবে। দেখো আমি এখানে ছোট্ট করে আলোচনা করে দিচ্ছি। ইলেকট্রন -1 0 লিখতে হয়, বা ইলেকট্রনকে ই দিয়ে লেখেন। প্রোটন পি দিয়ে লেখে, বা কী দিয়ে লেখে, কী দিয়ে লেখে H1। নিউট্রন N দিয়ে লেখে, বা N01 দিয়ে লেখে। একটা কোশ্চেন আগের দিন পেয়েছিলাম না, যে ইলেকট্রনকে কীভাবে প্রকাশ করা হয়, প্রোটনকে কীভাবে প্রকাশ করা হয়, নিউট্রনকে কীভাবে প্রকাশ করা হয়, N01, হ্যাঁ কি না? ঠিক আছে। তো তোমাদের প্রত্যেকের আমার মতে কোনটা মনে রাখা উচিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের প্রত্যেকের ভর মনে রাখা উচিত, প্রত্যেকের। আমার সাথে সাথে এক্ষুনি মুখস্থ করে ফেলবে। কার ভর সব থেকে বেশি? নিউট্রনের। কত সেটা? যতই বেশি হোক, 10 কেজি 5 কেজি না, অনেক ছোটো, সেটা অনেক ছোটো। কত হবে? 1.67, 1.6750 ইন্টু 10⁻² -27 কেজি। মনে থাকবে? অনেক সময় গ্রামে দিলে -24 করে দেবে, হাজার দিয়ে গুণ করে দেবে। -27 মানে বুঝতে পারছো তো, মানে 1 কেজি নয় কিন্তু, এটা ভেবো না যেটা 1 কেজি। 1.10⁻⁻27 মানে 10, এখানে এতগুলো 27 খানা শূন্য দিয়ে ভাগ করার পর যেটা হবে সেটা অ্যান্সার। অনেক ছোটো, এটা অনেক ছোটো। এটা নিউট্রনের, এই তিনজনের মধ্যে সবচেয়ে ভারী কে? নিউট্রন। নিউট্রন আর প্রোটনের ভর প্রায় সেম। কত সেটা? 1.6725। দেখো 6-7 পরে 5 একটু বেশি, 6-7 পরে 2 একটু কম, ইন্টু 10⁻⁻27 কেজি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। হ্যাঁ মনে থাকবে তো, যে প্রোটন আর নিউট্রনের মধ্যে কার ভর বেশি? নিউট্রনের ভর বেশি। কত সেটা? 1.6750 ইন্টু 10⁻⁻27 কেজি। প্রোটনের কত? 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। ইলেকট্রন কত? ইলেকট্রনের ভর অতি নগণ্য। আমরা ওই জন্য ভর সংখ্যা বের করার সময় ইলেকট্রনের ভরকে বাদ দিয়ে দিয়েছিলাম, মনে আছে? সেটা কত? সেটা কত ভর নিয়ে পড়ছি আমরা? 9.11 ইন্টু 10⁻³ কেজি। বাবা -31 কেজি, মানে আরও অনেক ছোটো, 9 তারপরে আবার, আর এখানে 1। বুঝতে পারছো? এটা কিন্তু অনেক বেশি না, ভেবো না যে 9 কেজি একটা ইলেকট্রন, ওরে বাবা না, -31, তলায় 31 খানা শূন্য দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা। বুঝতে পারছো? তাহলে ভরটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের ভর। ঠিক আছে, মাথায় রাখতে থাকবে তো। একটা চার্জ দিতে পারে, যে আধান বা চার্জ, এটা একটু জেনে রাখা উচিত। কার আধান কি বলতে পারবে? কার আধান এখানে শূন্য? নিউট্রন। নিউট্রনের আধান নেই কোনো, কিন্তু প্রোটন আর ইলেকট্রনের আধান আবার সেম, প্রায় একদমই সেম। কিন্তু কি পার্থক্য? সেটা হচ্ছে কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এসআইতে বলে এটা। সিজিএসে কত বলে জানো? 4.8 ইন্টু 10⁻⁻10 সম্ভবত, -10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটাকে বলে, এটা হচ্ছে চার্জ। কার চার্জ এটা? এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে জাস্ট প্লাস, ইলেকট্রনের ক্ষেত্রে জাস্ট মাইনাস। এটা প্রোটনের, এটা ইলেকট্রনের, কিন্তু দুজনেরই চার্জ সেম। প্রোটনের চার্জও এটা, ইলেকট্রনের চার্জও এটা,
বাট প্রোটনেরটা প্লাস এটা, ইলেকট্রনটা মাইনাস এটা। আর এসআইতেও সেম, দুজনের ক্ষেত্রে প্লাস মাইনাসের গল্প। আশা করি এগুলো তোমরা পড়েছো এবং তোমরা জানো। ঠিক আছে, জাস্ট একবার রিভিশন দিলাম, স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা একবার খাতায় লিখে একবার অন্তত প্র্যাকটিস করে যাও। ব্যাপারটা এরকম যে এগুলো তুমি যখন তখন রাস্তাঘাটে দাঁড়িয়ে যেন একদম বলে দিতে পারো চোখ নাক বন্ধ করে যে হ্যাঁ ভাই এই ব্যাপার, প্রোটন ইলেকট্রন নিউট্রনের ভর এত, চার্জ এত, ফটাফট করে বলে দিতে পারো। ঠিক আছে, পারবে নিশ্চয়ই, চেষ্টা করলে কিন্তু পারবে। পরীক্ষায় প্রিপারেশন নিচ্ছ, মন দিলাম। ঠিক আছে, তো পরে প্রশ্নে চলে আসি আমাদের। এসআইতে প্রোটনের ভর কোনটা হবে তাহলে? প্রোটন 7572, হ্যাঁ এটা ছোট, এটা 27 মানে 27 কেজি, এটা হবে অ্যান্সার। 1.6725, এটা যদি -7, নিউট্রন হলে এটা হতো। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো। দেখো কি বলেছে, তড়িৎ প্রবাহ মাত্রা কি ধরনের রাশি? প্রশ্ন করছে তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি। আমি আর ডিটেলসে বলবো না, একটু আগে আমি স্কেলার ভেক্টর বলে দিয়েছি, তুমি আরামসে লিখে দেবে যে তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। কী রাশি? একটা স্কেলার রাশি তড়িৎ প্রবাহ মাত্রা। যদিও এর একটা তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট যাচ্ছে নিশ্চয়ই একদিকে যাচ্ছে, তুমি বলে একদিকে যাচ্ছে, তাহলে কেন? স্কেলার একটা নির্দিষ্ট দিক আছে তো, বাট ও ভেক্টর রাশি। কেন? কারণ ভেক্টর রাশি মানে এই না যে তার মান আর দিক থাকলে সেটা ভেক্টর রাশি, বীজগাণিতিক নিয়মাবলী মানতে হবে ভেক্টরের। তড়িৎ প্রবাহ সেটা মানে না। পরীক্ষা দিয়ে প্রশ্ন আছে কেন এটা ভেক্টর রাশি নয়? পরীক্ষা প্রশ্ন কেন এটা ভেক্টর রাশি নয়? কারণ এটা ভেক্টরের মান দিক নিয়মটা মানলেও ভেক্টরের যে বিভিন্ন বীজগাণিতিক নিয়ম আছে তা কিন্তু মানে না। কি বীজগাণিতিক নিয়মগুলি? ভেক্টর গুণ, ভেক্টর যোগ, এই সমস্ত জিনিস মানে না। ভেক্টর গুণ ভেক্টর যোগ কি ক্লাস 11-এ পড়বো, এখন না। ঠিক আছে, তো পরে প্রশ্ন বলছে সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক। আগের দিনে বলেছি লঘিষ্ঠ ধ্রুবক বা লিস্ট কাউন্ট, এলসি, এই কথার মানে হচ্ছে সব থেকে ছোট যে ন্যূনতম দৈর্ঘ্য মাপা যায় তাকে বলে সাধারণ স্কেল লঘিষ্ঠ ধ্রুবক। যে কোনো যন্ত্র দিয়ে সব থেকে ছোট যেটা মাপা যাবে তাকে বলে তার লঘিষ্ঠ ধ্রুবক। আগের দিন আমি এটা করিয়েছিলাম, একটা স্কেলের ছবি তোমাদের দিয়েছিলাম, এই যে এই স্কেলটা দিয়ে সবথেকে ছোটো এই ডিস্টেন্সটাই মাপা যায়, এইটুকু। এটা কত? এটা পুরো সেন্টিমিটার স্কেল, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, দেখো লেখা আছে। সবথেকে ছোটো মাপা যায় এইটুকু, এই দাগটা, এই যেখান থেকে ধরো দাগ যদি মাপি সবথেকে ছোটো কী মাপা যায়? একটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা মাপা যায়, এবং সেটা কত? এটা পুরোটা যদি সেন্টিমিটার হয়, একটা মিলিমিটার করে, তাহলে 1 মিলিমিটার হচ্ছে সব থেকে ছোটো, মানে সব থেকে লঘিষ্ঠ ধ্রুবক 1 মিলিমিটার, যাকে যদি সেন্টিমিটার কনভার্ট করি 0.1 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার হবে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। কী হবে? 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। বারবার আসছে, বারবার। ঠিক আছে, পরে প্রশ্ন, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? ভালো প্রশ্ন। বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? চলো গ্রাফে যে একটু বুঝি। বেগ সময় লেখচিত্র, এগুলো কি রাখবো? চলো এগুলো একটা মুছে দিয়ে একটা বোঝালেই হয়ে যাবে, একটা সময় একটু জায়গা পেলেই হবে। দেখো বেগ সময় লেখচিত্র, তাই তো? তো আমি একটা এই গ্রাফটা আঁকলাম, এটা মনে করো বেগ, এটা মনে করো সময়, একটা এরকম কিছু বোঝাচ্ছে। অর্থাৎ এই কথাটা মানে কি? বেগ সময় লেখচিত্র মানে কি? দেখো এটা কি বোঝাচ্ছে, যে যত সময় বাড়ছে বেগ তত বাড়ছে, যত সময় বাড়ছে এদিক যত যাচ্ছে, 1 মিনিট, যত সময় বাড়ছে বেগ তত কী হচ্ছে? তাদের মনে করো এই পয়েন্টে, এখানে যখন বেগ তখন এই জায়গায়, যখন এখানে তুমি তখন বেগ তখন এই জায়গায়, যখন তুমি সময় বেড়ে অনেক গেছো তখন তুমি বেগ বাড়ছে, সময় বাড়লে বেগ বাড়ে। তাহলে এই গ্রাফটা আমাদের কী বোঝাচ্ছে? যে সময় বাড়লে বেগ বাড়ে। এর যে নতি, এইটা হলো এক নতি। অ্যাকচুয়ালি নতির ট্যান থিটা দ্বারা প্রকাশ করতে হয়, ট্যান থিটাকে বলে নতি, হ্যাঁ না? এবার সেই ট্যান থিটা কী কনসেপ্ট, কী জিনিসপত্র, ছাড়ো, এখন অত কিছু বলছি না। এই যে গ্রাফটা যদি এইরকম হয়ে যায় তাহলে নতি বেড়ে যাবে না? তাহলে নতি বেড়ে গেলে কি হলো, কি দেখা গেল? ভাবো এই সময়ে বা এই সময়টার কথা চিন্তা করো, অন্য কালি দিয়ে বোঝাচ্ছি, অন্য কালি। মনে করো এই টাইমটাতে এই গ্রাফে, এই যে এই গ্রাফে এইটা হচ্ছে তোমার বেগ। সেম সময়ে যদি গ্রাফটা খাড়া হয়ে যায় তাহলে তার নতিটা যে দাঁড়াচ্ছে এইখানে, অর্থাৎ বোঝাচ্ছে বেগ কত বেশি। দেখো এই পয়েন্টে বেগ কত বেশি, তাহলে যার নতি যত বেশি খাড়া তার বেগ তত বেশি, নতি যত বেশি তার বেগ তত বেশি, বড় হয় কিনা? তাহলে নতি দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝায়? বেগের পরিমাপ বোঝায়। যে যত বেশি গ্রাফটা যত বেশি খাড়া একই টাইমে সে তত বেশি বেগ নির্দেশ করে, বুঝতে পারলে? আর যার নতি যত কম একই টাইমে তার বেগ তত কম নির্দেশ করে, বুঝতে পারলে? একদম যদি সহজ সরলভাবে ব্যাখ্যা দেওয়া যায় তাহলে এটাই হবে উত্তর, বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখো,
এগুলো মুছে ফেলি আমি। পরের প্রশ্ন বলেছে ভর বেগের সংজ্ঞা দাও। দেখো এটা তো একদমই সহজ প্রশ্ন। ভর বেগের সংজ্ঞা দাও। ভর ও বেগের সমন্বয়ে যে সংজ্ঞাটা পাই, ভর ও বেগ এদের গুণফলকে ভরবেগ বলে। এক কথা আমি এটা বলতে পারো যে ভর ও বেগের গুণফলকে বলে ভরবেগ। এটা আমি ডিটেলসে কিছু বলছি না, হ্যাঁ না। ভর ও বেগের গুণফলকে বলে ভরবেগ, বা তোমাদের বইতে যদি আরও ভালো করে সংজ্ঞা থাকে সেখান থেকে একটু দেখে নিই, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে সব গতি আপেক্ষিক। দুর্দান্ত প্রশ্ন, এটা আমরা বলে থাকি, আমি বিশেষ করে সবসময় বলেই থাকি যে সব গতি আপেক্ষিক কথার মানে কি। দেখো ব্যাপারটা এরকম ভাবো, তোমাকে বাড়ির লোক প্রত্যেকে সবসময় কি বলে যে তোর থেকে ওই অমুক ওই তুমুক পড়াশোনায় ভালো, হ্যাঁ কি না? তাই তো বলে, এই জন্য তুমি প্রচুর পিটেনি খাও। এবার ওই যে অমুক বা তুমুক তাকেও তার মা বকে যে তোর থেকে এ ভালো ও খারাপ, বা ও ভালো আরও ভালো ইত্যাদি। অর্থাৎ প্রত্যেকে কেউ না কারোর থেকে ভালো, কেউ না কারোর থেকে খারাপ। তোমাদের যে গতিগুলো, আমি যদি বলি আমি বিশাল স্পিডে সাইকেল চালাচ্ছি ভাই, একজন বললো ভাই আমি তো বাইক চালাচ্ছি, তাহলে তোর থেকে স্পিড আমার বেশি। আরেকজন বললো ভাই আমি গাড়ি চালাচ্ছি, তোর থেকে স্পিড আমার বেশি। একজন বললো ভাই আমি প্লেন চালাচ্ছি, একজন বললো আমি জেট প্লেন চালাচ্ছি, আরেকজন বললো আমি রকেট চালাচ্ছি। ভয়ঙ্কর ব্যাপার, একজনের থেকে আরেকজনের স্পিড সবসময় বেশি, কারো না কারো সাপেক্ষে সেটা বেশি হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে সব গতি সত্যি আপেক্ষিক, কথা একদম সত্যি। সব গতি কারো না কারো সাপেক্ষে সেটা বেশি হতে পারে, কম হতে পারে, হ্যাঁ না? কথার মানে বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি আছে। প্রতিমিত বল কাকে বলে? প্রতিমিত মানে হচ্ছে ব্যালেন্স ফোর্স। ব্যালেন্স ফোর্স মানে কি? মানে এরম একটা বস্তুকে তুমি এভাবে ঠেলছো, এভাবে ঠেলছো, কি নড়বে? একটু ভালো করে বোঝা যাবে আরো। এই যে মনে করো, দেখো এই রামশ্যাম যদু মধু এরা সমস্ত লোক, আর এদেরও তিনজন, এরাও দুজনেই টানাটানি করছে। এও 300 নিউটন বল দিয়ে দিক টানছে, এরাও 300 নিউটন বল দিয়ে দিক টানছে। তো দুজনেই 300 নিউটন বল দিয়ে টানছে। আলটিমেটলি দেখা যাচ্ছে যে দড়িটার কোনো সরণ হচ্ছে না, জায়গায় স্থির। যখনই এদের একটু ফোর্স বেশি হয়ে যাবে, এই আমরা দেখো এই ছেলের ভঙ্গি কি ভঙ্গি, এই ভীষণ যা, হ্যাঁ, তবেই যে ট্রেন ওদিক চলে যাবে, তাই নয় কি? তাহলে ব্যাপারটা হচ্ছে এই বলটাকে বলছি আমরা প্রতিমিত বল। অর্থাৎ কোনো প্রতিমিত বলের সংজ্ঞা চেয়েছে, কাকে বলে চেয়েছে, তাহলে তুমি কাকে বলে এভাবে বলতে পারো যে এইগুলো এই ভালো করে বইতে হয়তো সংজ্ঞাটা দেওয়া থাকবে, আমি তো সংজ্ঞা তো ভালো করে বলছি না, যে এটা হচ্ছে এমন ধরনের বল যেই বলের ফলে ওই বস্তু যার উপরে বলটা ক্রিয়াশীল সেই বস্তুর স্থির অবস্থায় বজায় থাকবে, বা বস্তুটা গতিশীল অবস্থায় চলছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন ফোর্স আসছে, তাতেও তার গতির কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে এই ফোর্সগুলোও কোনো কাজে লাগছে না, ব্যালেন্স ফোর্স। বুঝতে পারলে? তাহলে আলটিমেট কথা এটা সবথেকে ভালো বোঝা যাচ্ছে যে স্থির থাকে, জায়গার জিনিস জায়গায় থাকবে, হ্যাঁ না? যেমন আরেকটু ভালো করে দেখো, নিচে আরেকটা ছবি দেওয়া আছে, এই যে বইটা টেবিলের উপর আছে, দেখো বইটা নড়ছে কি? কিন্তু এর উপর দুটো ফোর্স কাজে লাগছে। একটা নিচের দিকের নিজের ওজন, ওয়েট অফ দ্য বুক, আর একটা উপর দিক যেমন হচ্ছে নর্মাল ফোর্স বা লম্ব বল। তাহলে লম্ব বল আর নিচের দিক ক্রিয়াশীল ওজন, এই দুটো বল পরস্পরের বিপরীতমুখী, এবং যার ফলে এই যে বস্তু এর কোনো কিন্তু স্মরণ হচ্ছে না, মানে জায়গাটা জায়গায় আছে। তাহলে এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে বলছি ব্যালেন্স ফোর্স। বা মনে করো তুমি একটা ভারী আলমারিকে ঠেলে সরাতে মানে ঠেলে সরানোর চেষ্টা করছো, পারবে? তুমি যে ধরনের ফোর্স দাও না কেন, কারণ অলরেডি এই লম্ব বল আর ওজন দিয়ে পুরো ব্যালেন্স ফোর্স রয়েছে এর মধ্যে, অনেক জোরে ঠেলতে হবে তবেই যে নড়বে। তাহলে যতক্ষণ না তুমি নড়াতে পারছো তখন এই ব্যালেন্স ফোর্সের মধ্যে ক্রিয়াশীল। বুঝতে পারলে ব্যাপারটা কী বললাম? বুঝতে পারলে তো? তাহলে প্রতিমিত বল কাকে বলে বলতে পারবে নিশ্চয়ই, ভালো করে গুছিয়ে সবাইকার বা টেক্সট বই থেকে ভালো করে তুমি এটা পড়ে নিও। বুঝতে পারলে? পরের প্রশ্ন। আর অপ্রতিমিত বলতে বোঝোই রোলার টানা না ঠেলা কোনটা সুবিধাজনক? রোলার, একটু ভালো করে দেখি চলো। রোলার দেখো, একটু মন দিয়ে দেখো, এই যে ছামড়া আর এই যে ছেমড়ি, না এটাও ছামড়া, যাই হোক, তো এই দুই ব্যক্তি কে চালাক কে বলদ? তোমাদের প্রশ্ন, হু চালাক হু বলদ? দেখো কি হচ্ছে, অ্যাকচুয়ালি এ ঠেলছে না, তাহলে এই যে এর দিকে ক্রিয়াশীল বলটা তো এইটা, এ অ্যাকচুয়ালি যে বলটা দিচ্ছে সেই বলটা কোন দিক কাজ করছে? এদিক কাজ করছে। তাহলে যে কোনো বল এদিক যদি কাজ করে, আমি তাকে দুটো বলে সবসময় ভেঙে নেবো, একটা একদম পারপেন্ডিকুলারলি, এরকম দুটো বলে, এখান থেকে একটা বল এরকম, একটা বল এরকম, যেটা তোমাদের বইতে ছবিটা দেওয়া থাকবে, এই ছবিটা দেওয়া থাকবে বইতে, হ্যাঁ না? তো দেখো ভালো করে দেখো, তো তাহলে কী হবে? মনে করো এই বলটা নেই, যে কোনো বলকে আমরা দুটো অংশে ভেঙে নিই, তাই না? তো সেই দেখো ঠেলছে কি দিকে, এইভাবে তাকে আমরা দুটো ভাগে ভেঙে নিলাম। এবার এই যে ফোর্সটা, তাহলে দুটো ফোর্স কাজ করে, এই দুটো ফোর্সের জন্য এগোচ্ছে সামনের দিকে। কোন ফোর্সের জন্য এগোচ্ছে সামনের দিকে? না এই ফোর্সের জন্য।
আর এই ফোর্সটা সবসময় ওকে নিচের দিকে, ওজনের দিকে, মানে নিচে নিচে চলে যেতে চাইছে, আরও নিচে চলে যাবে, আরও নিচে চলে যাবে। তাহলে এর কি ঠেলতে, মানে ঠেললে এর কষ্ট বেশি হবে কি হবে না? কারণ একটা ফোর্স ওকে সামনের দিক যেতে তো হেল্প করছে ঠিকই, বাট আরেকটা ফোর্স সবসময় ওকে নিচের দিক, মানে মাটির ভিতরে ঢুকে নেওয়ার চেষ্টা করছে, তাহলে এর অনেক কষ্ট হচ্ছে। কিন্তু এই ছামড়া বিরাট বুদ্ধিমান, এ কী করলো, এ টানছে মানে ফোর্সটার এই দিক। তাকে যদি দুটো অংশে ভাগ করি, একটা এরকম একটা এরকম, এই ফোর্সের জন্য, কোন ফোর্সের জন্য, এই ফোর্সের জন্য সামনের দিকে যাচ্ছে আরামসে, আর এই ফোর্সের জন্য সেটা উপর দিক কাজ করছে, একটু হালকা হালকা ফিল হচ্ছে ওর। নিচের দিক গেলে ভিতরের দিকে ঢুকে যেত, কিন্তু এই ফোর্সের জন্য একটু হালকা ফিল হচ্ছে, টানা সহজ, এটা টানা আর এটা ঠেলা। তাহলে বলদ কে, বলদ কে, দিস বয় ইজ বলদ অ্যান্ড দিস বয় ইজ চালাক। ম্যাডাম বুঝতে পারলে তো? তাহলে এই জন্য কিন্তু আমাদের বলা হয় রোলার ঠেলার থেকে টানা অনেক সহজ বা ঠেলা অনেক কঠিন। ওকে, ব্যাপারটা বুঝতে পারলে আশা করি। নেক্সট প্রশ্ন, তাহলে কোনটা সুবিধা জানো? টানা সুবিধা জানো, তাই না? হাইড্রোজেন থেকে প্রাপ্ত অ্যানোড রশ্মি কী কণা দ্বারা গঠিত? প্রোটন কণা দ্বারা গঠিত। কী কণা দ্বারা গঠিত? প্রোটন, প্রোটন কণা দ্বারা গঠিত, হ্যাঁ না? কী কণা দ্বারা গঠিত? প্রোটন কণা দ্বারা গঠিত। নিউক্লিয় বল 10⁻12 সেমি দূরত্বের মধ্যে কাজ করে। হ্যাঁ, আগে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, ওখানে বলেছিলাম যে নিউক্লিয় বল কাদের মধ্যে কাজ করে? নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন প্রোটন প্রোটন এদের মধ্যে কাজ করে কি? নিউক্লিয় বল। হ্যাঁ, এদের পাল্লা কত বলেছিলাম? 10⁻12। এটা কিন্তু নিউক্লিয় একটা বৈশিষ্ট্য যে নিউক্লিয় বল 10⁻12 সেমি দূরত্বের মধ্যে কিন্তু কাজ করে, তার একদম সত্য কথাটা। ভারী জল কাকে বলে? খুব ভালো প্রশ্ন, ভারী জল কাকে বলে? দেখো, ভারী জল আমরা বলতে পারি কাকে? এই যে তুমি হাইড্রোজেনের 3টে আইসোটোপ পড়ো না, H11, H12 আর H13, এর নামই হচ্ছে তুমি প্রোটিয়াম, এর নাম ডয়টেরিয়াম, এর নাম ট্রিটিয়াম। এই ডয়টেরিয়াম, এটা হচ্ছে নর্মাল হাইড্রোজেন। এই হাইড্রোজেন যখন অক্সিজেনের সঙ্গে জয়েন্ট হয় তাকে বলি আমরা জল। বাট এর নাম কি? এর নামই ডয়টেরিয়াম, এর নামই ডয়টেরিয়াম। ডি দ্বারা প্রকাশ করা যায়, ডি ও এইভাবেই যেন প্রকাশ করে সম্ভবত, তো ডি দ্বারা প্রকাশ করছি। তো এই দুটো ডি যখন যুক্ত হবে, D2 তৈরি করবে, তখন তাকে বলো ভারী জল। তাহলে হাইড্রোজেনে এই আইসোটোপ পেলে H2O, তখন তাকে বলে জল, বাট এই আইসোটোপ তাকে তখন বলে ভারী জল। বুঝতে পারলে? তাহলে ভারী জল কিন্তু D2O, ঠিক আছে? ডয়টেরিয়াম অক্সাইড, ডয়টেরিয়াম মানে অক্সিজেন জয়েন্ট হলেই, অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে জয়েন্ট হলে সেটা জল, অক্সিজেন ডয়টেরিয়ামের সাথে জয়েন্ট হলে তাকে বলে ভারী জল, হেভি ওয়াটার। কী কাজে লাগে এটা জানো? এটা ইউজ হয় তোমার ওই নিউক্লিয়ার রিয়াক্টারে, নিউক্লিয়ার রিয়াক্টার। পরীক্ষা যদি প্রশ্ন ভারী জলের কাজ বলবে, নিউক্লিয়ার রিয়াক্টারে ভারী জল ইউজ করা হয় অ্যাজ এ মডারেটার, অ্যাজ এ মডারেটার বা মডারেটার হিসাবে, মডারেটার হিসাবে। অ্যাকচুয়ালি কী করে এটা জানো তো? অ্যাকচুয়ালি ভিতরে তো সেই বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়, বিভিন্ন বিক্রিয়া হয়, মানে তোমার তো সেই নিউক্লিয়ার যে বিক্রিয়াগুলো হয়, সেই বিক্রিয়াতে নিউট্রনের বেগকে কমাতে হেল্প করে কিন্তু এই ভারী জল। পরিষ্কার উত্তর যদি বলে ভারী জলের কাজ কি, অ্যাকচুয়ালি এই জলকে যদি বারবার ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ করি তাহলেই পাবো আমি ভারী জল। এই ভারী জলের কাজ কি? নিউক্লিয়ার রিয়াক্টারে মডারেটর হিসেবে কাজ করে, এবং এই মডারেটর হিসেবে কাজ করে এর কথার মানে কি? নিউট্রন বিশাল স্পিডে ওর ভিতরে কাজ করে, এই নিউট্রনকে স্লো করতে অ্যাকচুয়ালি ভারী জল ইউজ করা হয়। বুঝতে পারলে? তাহলে আমি জানি কোশ্চেনটা, মানে এই কোশ্চেনটা একটু ভালোই ছিল, সেটটা বেশ, মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা এরকম ছিল। এই গ্রুপ এ ছোটো জায়গা, কিন্তু আমাদের বেশ কিছুটা সময় নষ্ট হলো, মানে সেটা নষ্ট হয়নি, একদম নষ্ট হয়নি, অনেক কিছু শিখেছো তোমরা আমি জানি। তো যাই হোক, তো আমাদের শেষ হয়ে গেল ব্যাপারটা, গ্রুপ এ গ্রুপ বি। তোমরা এভাবে যদি আমাদের সাপোর্ট করো তাহলে কিন্তু আমরা পরবর্তী যে সেটগুলো আছে তাড়াতাড়ি আনবো, এবং চেষ্টা করব গ্রুপ সি গ্রুপ ডি এগুলো কিন্তু ব্যাখ্যা করে দেবো। ঠিক আছে? তো সেটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, আর রেসপন্সের উপর ডিপেন্ড করবেও না, কারণ আমরা করবোই, হ্যাঁ, এটা শিওর থাকো। ঠিক আছে? তো ওকে, গুড নাইট, মন দিয়ে পড়াশোনা করো। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।